আসসালামু আলাইকুম। আমরা আজকে সার্চ কোশ্চেন ব্যাংক সলভ এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা পরিমাণগত রসায়ন থেকে পড়বো। তো এই যে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করতেছি, আমি কিন্তু শুধুমাত্র সাস্টের কোশ্চেন সলভ করাচ্ছি না, সাথে সাথে অন্যান্য সকল ভার্সিটি থেকে আসা পরিমাণগত রসায়ন থেকে প্রায় সকল টপিক কমপ্লিট করার চেষ্টা করছি, যেগুলো থেকে যে কোনো ভার্সিটিতে কোশ্চেন আসতে পারে। এজন্য এই ক্লাসটা করলে শুধুমাত্র যে সাস্টের কোশ্চেন ব্যাংক বা সাস্টের প্রিপারেশন কমপ্লিট হবে এমন না, পরবর্তীতে যে সকল পরীক্ষা আছে গুচ্ছ, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, কৃষি গুচ্ছ, সবকিছু ইনশাল্লাহ এখান থেকে এই ক্লাসগুলো করলে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে আমরা পরিমাণগত রসায়ন পড়বো। এখান থেকে সম্ভাব্য যে সকল প্রশ্ন আসতে পারে সবগুলো আমরা সলভ করব। তো শুরুতেই ছোট্ট একটা জিনিস বা ছোট্ট অল্প একটুখানি মুখস্থ করতে হবে। শুরুতে মুখস্থ করে নিই আমরা। সেটা হচ্ছে হাইড্রোকার্বন জানি আমরা। হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয়ের কিছু ম্যাথ এসে থাকে। তো সাস্টে এই টাইপের কোশ্চেন আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। শুধু দুইটা বিক্রিয়া আমরা একটু মনে রাখবো। একটা হচ্ছে CX এই X আর কি আর Y টা কি, এইটা আমাকে সাধারণত বের করতে হয়। এই ক্ষেত্রে এখানে মোল সংখ্যা থাকে X প্লাস Y ডিভাইডেড বাই 4। এত মোল অক্সিজেনের সাথে হাইড্রোকার্বনটা বিক্রিয়া করলে সেখান থেকে আমরা পাই X মোল কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 মোল পানি। এটা মুখস্থ করতে হবে। এখানে এই মোল সংখ্যাগুলো চেঞ্জ হবে না, এগুলো ফিক্সড। এটা কি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন যুক্ত হাইড্রোকার্বন, মানে একটা জৈব যৌগ। আরেকটা জৈব যৌগ মুখস্থ করে ফেলতে হবে, সেটা হচ্ছে CnH8O। এখানে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, সাথে একটা অক্সিজেন আছে। এইটা যদি অক্সিজেনের সংস্পর্শে আসে বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে যেটা হবে এখানে 2n+3 ডিভাইডেড বাই 2 অণু অক্সিজেন হবে, বিক্রিয়া করবে। এইখান থেকে পাওয়া যাবে কার্বন ডাইঅক্সাইড n মোল আর 4 মোল পানি পাওয়া যাবে। এখানে হাইড্রোজেন 8টা ছিল, সেজন্য 4 মোল ছিল এখানে। এখানে যদি এই আমরা y বা x বলি, সেই অনুযায়ী এখানে আমাদের সেই কয়টা পানির অণু হবে, এইটুকু আমাকে একটু মুখস্থ করে রাখতে হবে। এই দুইটা বিক্রিয়া, একটা যদি অক্সিজেন থাকে সেই ক্ষেত্রে এই বিক্রিয়াটা 2n+3/2, আর যদি না থাকে তখন এটা আসছে। এখন আসো, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে এখানে, তো এখানে যে কোশ্চেনটা প্রথমে আছে একটু যদি খেয়াল করি আমরা, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 20 ml CnH8O আণবিক সংকেতের গ্যাসীয় জৈব যৌগ সম্পূর্ণরূপে দহন করতে 90 ml যদি অক্সিজেন প্রয়োজন হয়, 90 ml যদি অক্সিজেন প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে n এর মান কত? তা আমরা দেখো প্রিভিয়াসে আমরা যেটা সূত্রটা পড়ছিলাম, সূত্রটা এখানে মুছে গেছে, আমরা যদি আবার একটু লিখি, CnH8O এটার সাথে 2n+3 ডিভাইডেড বাই 2 মোল অক্সিজেন যদি বিক্রিয়া করানো হয়, সেখান থেকে আমরা n মোল কার্বন ডাইঅক্সাইড আর 4 মোল পানি। আরেকটা বিক্রিয়া আমরা কি করছি, CxHy, এখানে x প্লাস y/4 মোল অক্সিজেন বিক্রিয়া করানোর পরে সেখান থেকে আমরা x মোল কার্বন ডাইঅক্সাইড আর y/2 মোল আমরা পানি পেয়েছি। তাহলে এইখানে কোশ্চেনে যেটা আসছে এটা আমরা পেয়েছি না, এই বিক্রিয়াটা। তো এখানে বলছে দেখো 20 ml অক্সিজেন, 20 ml অক্সিজেন, 20 ml এত আণবিক সংকেতের, মানে এটার পরিমাণ কতটুকু নেওয়া হয়েছে, 20 ml নেওয়া হয়েছে। গ্যাসীয় জৈব যৌগের সম্পূর্ণরূপে দহন করতে 90 ml অক্সিজেন প্রয়োজন, 90 ml অক্সিজেন প্রয়োজন। আচ্ছা,
তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাটার সাথে যদি আমরা মিলাই, এইখানে 90 ml অক্সিজেন প্রয়োজন হচ্ছে। অক্সিজেন প্রয়োজন হচ্ছে কতটুকু? 90 ml প্রয়োজন হচ্ছে। এই জায়গায় 2n + 3 ডিভাইডেড বাই 2 ইনটু 20 যদি আমরা করি, মানে এখানে আমরা কি বলতে পারি, যেহেতু এই দুইটার পরিমাণ কোশ্চেনে দেওয়া আছে, তাহলে এই দুইটা থেকে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি n of CnH8O ডিভাইডেড বাই 1, তার সামনে মোল সংখ্যা 1 ছিল, এটা সমান কি লিখবো, n of 2n + 3, এটা হবে নিচে n of অক্সিজেন, নিচে কি হবে 2n + 3 ডিভাইডেড বাই 2, 2n + 3 ডিভাইডেড বাই 2। তো এখন এই মোল সংখ্যার এখানে আমরা কি লিখবো, VL বাই 22.4 নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে এখানে দেখো এই জায়গায় আমরা কি লিখি, এখানে আমরা দিই হচ্ছে VL বাই 22.4, তাই VL এর মান কত দিছে, 20 ml দিছে। 22.4 অক্সিজেনের ক্ষেত্রে কেটে যাবে, নিচে এখানেও কেটে যাবে, তাহলে আমরা একটা দিতে পারি, তাহলে 20 ডিভাইড বাই 1, আর উপরে কত থাকবে, অক্সিজেনটা আমাকে, অক্সিজেনের তো আমাকে 90 দিছে, ডিভাইডেড বাই কত, 2n + 3 ডিভাইডেড বাই 2। এর নিচে 22.4 ছিল, এর নিচে 22.4 ছিল, এটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখানে আবার তুমি কোনাকুনি গুণ করে দিলে কি পাবা, 20 ইনটু 2n + 3 ডিভাইডেড বাই 2, এইটা সমান 90। তাহলে এবার এখান থেকে আমরা কি করব, 20 10 আসে, এখানে 10 দিয়ে ভাগ করলে 9 আসে, 2n + 3 সমান 6 আসে, 2n + 3 সমান এখান থেকে আমরা 6 পাবো, ওই 6 বসে 9 পাবো। তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা n সমান 3 পাচ্ছি। তাহলে n এর মান 3। ফার্স্টের কোশ্চেন, এটা কিন্তু রিপিট হতে পারে আবার। সেম টাইপের আরেকটা কোশ্চেন দেখো, হাইড্রোকার্বন। আগেরটা ছিল CnH8O, এবার যেটা, এটা দেখো, এটা কিন্তু শুধুমাত্র হাইড্রোকার্বন গ্যাস, তার মানে CxH6, এখন এই টাইপের কোশ্চেন আসলে সব কয়টা প্রসেস সেম, মানে এই দ্বিতীয়টার কথা, প্রথমটার কথা ওইরকম যেভাবে করছি, দ্বিতীয়টাও একইভাবে একটা নিয়ম শিখে রাখলে এনাফ। খেয়াল করো, সাধারণ তাপমাত্রার চাপে 12 ml একটা হাইড্রোকার্বন গ্যাসকে 90 ml অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়েছে। হাইড্রোকার্বন কোনটা ধরলাম আমরা, হাইড্রোকার্বন যেটা ধরলাম সেটা হচ্ছে CxH ধরে নিচ্ছি, কিন্তু CxH ধরছি। এটার পরিমাণ কতটুকু, এটার পরিমাণ বলা হচ্ছে 12 ml, 12 ml, এটার পরিমাণ বলা হয়েছে 12 ml। আচ্ছা, কি করা হয়েছে, এইটাকে 90 ml অক্সিজেন গ্যাসের সাথে মিশ্রিত করে বিস্মৃত করা হয়েছে, 90 ml অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়েছে। এখন তুমি যে 90 ml এখানে অক্সিজেন বিক্রিয়া করাচ্ছ, তাই এই অক্সিজেন 90 ml পুরোটাই কি এই হাইড্রোকার্বনকে দহন করতে পারবে? পারবে না। কিছু অংশ এটাকে দহন করবে, আর কিছু অংশ এক্সট্রা থেকে যাবে, কিছু অংশ আমার এক্সট্রা থেকে যাবে, মানে বিক্রিয়া অংশগ্রহণ কিছু করবে, আবার কিছু করবে না। তার মানে অতিরিক্ত কিছু পরিমাণ অক্সিজেন এখানে থাকবে, অতিরিক্ত কিছু পরিমাণ অক্সিজেন থাকবে। তাহলে এই দুইটা মিলেই কত, এই দুইটা মিলে আমার দেওয়া আছে 90 ml। প্রথম লাইনটা আমরা কিন্তু এখানে হিসেব করে ফেলেছি, যে অতিরিক্ত পরিমাণে অক্সিজেন আর যতটুকু আমার ব্যয় হয়েছে দুইটা মিলে আমার 90। বিস্ফোরণের পর এটাকে আবার শীতল করা হয়েছে, মানে পানি দেওয়া হয়েছে, শীতল করার পরে এটাকে কলি চূর্ণের সংস্পর্শে রাখা হয়েছে, আবার শীতল করে এটাকে আবার কলি চূর্ণের সংস্পর্শে রাখছে। যখন শীতল করা হয়েছে, তখন তার আয়তনটা কমে 72 হয়েছে। যখন শীতল করা হয়েছে তখন তার আয়তনটা কমে গিয়ে 72 হয়েছে। এখন পানির কোনো তো ভর এখানে দেওয়া নাই, তাহলে আমরা পানিটাকে, এটাকে উত্তপ্ত করা হয়েছে বা বিস্ফোরণ করা হয়েছে, এখানে পানির আয়তনটা যেহেতু দেওয়া নাই, তাহলে ওটা আমরা নগণ্য বলতে পারি। এইখানে আমাদের কি যোগ করছে, কস্টিক সোডা যোগ করছে, তাই কস্টিক সোডা দিলে সেখান থেকে আমরা কি পাবো, কার্বন ডাইঅক্সাইড। ওই কাস্টিক সোডা বলতে কার্বন ডাইঅক্সাইড বলতেছি। এই হাইড্রোকার্বনকে দহন করলে কি পাবো, হাইড্রোকার্বনের সাথে তুমি যদি অক্সিজেন বিক্রিয়া করো, তুমি কি পাবা, অক্সিজেন বিক্রিয়া করলে তুমি কার্বন ডাইঅক্সাইড পাবা। তাহলে এখান থেকে তোমার প্রোডাক্ট আসতেছে কার্বন ডাইঅক্সাইড। এখন ওই কার্বন ডাইঅক্সাইড তো আসলো বিক্রিয়া করার পরে, আর এক্সট্রা যে এই অক্সিজেনটা ছিল সেটাও তো এর সাথে থেকে যাবে। অক্সিজেন হাইড্রোকার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো, যতটুকু অক্সিজেন বিক্রিয়া করতে পারে না পাত্রের মধ্যে তো থেকে যাবে, ওই অতিরিক্ত যে অক্সিজেনটা ছিল সেটার পরিমাণ এখানে থেকে যাবে।
এই দুইটা মিলে এখন কত বলছে? এই 72 ml। এরপরে এটাকে কি করা হয়েছে? এটার সাথে কস্টিক সোডা দ্রবণটা যোগ করা হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা যোগ করা হয়েছে। কস্টিক সোডা বা কলিসন, না এখানে কি বলছে? কলিসন বলছে, ক্যালসিয়াম অক্সাইড যোগ করা হয়েছে। তা যেটাই হোক, রুয়েটে একটা কোশ্চেন আসছিল সেমি 19-20-এ, সেটাতে কস্টিক সোডা ছিল, আর এটাতে বলছে কলিচুন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা যোগ করছে। যাই যোগ করুক, আলটিমেটলি এটা যোগ করার পরে শুধুমাত্র কি বলছে? ওই কলিচুনের সংস্পর্শে রাখার পর আয়তনটা 36 হচ্ছে। এইখানে আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ, অতিরিক্ত পরিমাণে অক্সিজেন পাবা। অতিরিক্ত অক্সিজেনটা কত? ওই অতিরিক্ত অক্সিজেনটা বলছে এখানে 36 ml। এখানে হাইড্রোকার্বনের আয়তন আমরা পাইলাম এই যে 12 ml, হাইড্রোকার্বনের আয়তন পাইলাম 12 ml। এখানে চাইছি কি? হাইড্রোকার্বনের সংকেত, তার মানে আমাকে x এবং y বের করতে হবে, x এবং y বের করতে হবে। এখন আসো, বিক্রিয়ায় অক্সিজেন কতটুকু ব্যয় হয়েছে, মানে এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে গেলে কতটুকু অক্সিজেন লাগছে, এটা আমরা বের করব। এখন খেয়াল করো, আমরা অতিরিক্ত অক্সিজেন শেষে পাইছি হচ্ছে 36। প্রথমে অক্সিজেন এবং অতিরিক্ত অক্সিজেন মিলে ছিল 90, তাহলে ব্যবহৃত অক্সিজেন পেয়ে যাচ্ছি না আমরা এখানে? ব্যবহৃত অক্সিজেন কত? 90 থেকে 36 বাদ, 90 থেকে 36 বাদ দিলে কত থাকে? 54। এটা হচ্ছে আমার ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ। আচ্ছা, এখন এই কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হয়েছে, এখন আমার কেন এই কার্বন ডাইঅক্সাইড দরকার, এই অক্সিজেনের ব্যবহৃত দরকার? এইখানে যদি সূত্রটা দেখো, এক্স ছিল কার্বন ডাইঅক্সাইডে না, এই জন্য আমার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাটা বা পরিমাণটা দরকার, আর এখানে অক্সিজেনটা দরকার, যেহেতু এখানে ওয়াই আছে। পানিতেও ওয়াই আছে, কিন্তু পানি যেহেতু কোনো পরিমাণ দেওয়া নাই, সেজন্য ওটা আমরা হিসাব করতেছি না। তো এইখানে অক্সিজেনের পরিমাণটা যেহেতু কোশ্চেন আছে, এই জন্য আমরা এখান থেকে ওয়াইটা হিসাব করবো। তাহলে এখান থেকে আমরা ব্যবহার হয়েছে যতটুকু অক্সিজেন, সেটা আমরা করে নিয়েছি। এরপরে তাহলে আমরা এখান থেকে আর কি বের করব? যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড এইখান থেকে উৎপন্ন হয়েছে, ওইটুকু যদি বের করে নিতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেকটা হয়ে যায়। তাহলে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে? এই যে 72 থেকে তুমি 36 বাদ দিলে হয়ে যাচ্ছে না? অতিরিক্ত অক্সিজেনের পরিমাণ কতটুকু? 36। 72 বিয়োগ 36, তার মানে 36 ml। এতটুকু বুঝতে পারছি। এরপরে আসো, এইবার আমরা স্টোকিওমেট্রিক নীতির সূত্র অ্যাপ্লাই করতে পারি এই জায়গাটাতে। কিভাবে? স্টোকিওমেট্রিক নীতির সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? কোনটা কোনটা দরকার? এইটা দরকার, মানে এইখান থেকে আমরা এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এগুলা আমরা অনুপাত লিখবো, এই অনুপাতগুলো আমরা দিব। তো এখন এই অনুপাতগুলো যদি লিখি, তাহলে কেমন আসে? দেখো তো এই জায়গাটাতে আমরা এখানে কি লিখতে পারি? যে প্রথমে কার্বন ডাইঅক্সাইড এবং এটা নিব, তারপরে এই হাইড্রোকার্বনের সাথে এগুলো নিব। তাহলে আমরা এখানে বলবো এন অফ কার্বন ডাইঅক্সাইড, তার সামনে মোল সংখ্যা কত? তার সামনে মোল সংখ্যা হচ্ছে এক্স। তাহলে এন অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই এক্স, এটা সমান এন অফ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের সামনে মোল সংখ্যা কত? হাইড্রোকার্বনের সামনে মোল সংখ্যা 1, এটা সমান, এটা সমান, এটা একটা। এবার এইখান থেকে তুমি এক্স এর মানটা বের করে নিতে পারতেছো, কিন্তু এইখান থেকে তুমি এক্স এর মানটা বের করে নিতে পারতেছো। কিভাবে এক্স এর মান তুমি এখানে বের করবা? দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তুমি কত বের করছো? 36। তাহলে এখান থেকে তুমি লিখবা কি 36 বাই এক্স, আর হাইড্রোকার্বন কত ছিল? 12, 12 বাই 1। এই জায়গায় কিন্তু আমি এক্স এর মানটা পেয়ে গেলাম। এক্স এর মান কত পাইলাম? এক্স এর মান পাইলাম 3। এখন দরকার ওয়াই এর মানটা। তা ওয়াই এর জন্য দেখো এইখানে যেটা খেয়াল করো তো, হাইড্রোকার্বন এবং এই যে অক্সিজেন, এই দুইটার মোল স্টোকিওমেট্রি অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে না? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? n of CxHy হাইড্রোকার্বন ডিভাইডেড বাই 1, n of অক্সিজেন ডিভাইডেড বাই তার মোল সংখ্যা যেটা ছিল x প্লাস y বাই 4। তা হাইড্রোকার্বন তো 12, 12 বাই 1,
অক্সিজেনেরটা কত 36, 36 না, কত বেরিয়েছে 54, ব্যবহৃত অক্সিজেন 54, আর এখানে 54 ডিভাইডেড বাই x প্লাস y বাই 4। তাহলে এখানে কোনাকুনি গুণ করে দিতে হবে, এখানে x এর মান তো 3 পাইলাম, 3 × 36, x প্লাস y বাই 4, তাহলে একবারে 12 গুণ করে দিই, তাহলে 12x আসবে এখানে, আর এখানে আসবে তাহলে 3y, এখানে যদি 12 গুণ করা হয় তাহলে এখানে 3y আসবে, 12 × y বাই 4 মানে 3y আসবে এই জায়গাটাতে, 3y, এটা সমান কত 54, x এর মান তো 3, 3 × 36, তাহলে এখান থেকে 3y সমান কত আসবে 54 মাইনাস 36, তাহলে কত আসে এখানে 18 আসে, অতএব i সমান কত y সমান 6, তাহলে হাইড্রোকার্বন কি আসবে CxHy, এটা সমান কি হবে, x এর জায়গায় বসবে 3, y এর জায়গায় বসবে 6, C3H6। তাহলে আমরা কিন্তু খুব ডিটেইলসে এটা সলভ করা শিখলাম, যদি আসে একটু টাইম লাগবে, কিন্তু আমি প্রথমবার করালাম বলে একটু ডিটেইলস নিয়ে করালাম যাতে ভালো করে বুঝতে পারো, এবার নিজেরা প্র্যাকটিস করবা, দেখবা টাইম লাগতেছে না। এবার দেখো এই টাইপের ম্যাথ আসতেও পারে, আবার এটা হচ্ছে এসএসসি তেও কিন্তু এগুলো ছিল, এটা কি স্থূল সংকেত নির্ণয়, স্থূল সংকেত নির্ণয় বা আণবিক সংকেত নির্ণয় এগুলো করতে হয়। তো দেখো এখানে বলছে একটা যৌগে কার্বন আছে এত, হাইড্রোজেন আছে এত, আর এত কি আছে নাইট্রোজেন আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। এখন আমরা জানি যে শতকরা সংযুক্তের টোটাল পার্সেন্টেজ হতে 100%। এখন এই যে যদি নাইট্রোজেন না থাকতো তাহলে আমরা কিন্তু বাকিটা ধরে নিতাম অক্সিজেন, নাইট্রোজেন না থাকলে আমরা বাকিটা কি ধরে নিই, বাকিটা অক্সিজেন ধরে নিই। এখন আমাদের কি কাজ, কাজ হচ্ছে যার পার্সেন্টেজ তাকে তার আণবিক সংখ্যা দিয়ে প্রথমে, আণবিক ভর দিয়ে প্রথমে ভাগ করতে হয়। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের জন্য আমরা একটু পর পরে লিখতে পারি, এখানে এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে নাইট্রোজেন, যার যা পার্সেন্টেজ দেওয়া আছে তাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। কার্বনের আণবিক ভর 12, হাইড্রোজেনটা কত দেওয়া আছে এখানে 15.25, তার 1 দিয়ে ভাগ করতে হবে, আর নাইট্রোজেনটা দেওয়া আছে 23.73, তাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে 14, তো এখানে তার N2 দেওয়া নাই, দেওয়ার পরে ভাগফল পাবো আমরা, তাহলে এখানে কত আসে, এখানে করলে আসে 5.085, এখানটাতে আসে সেমি আসে 15.25, এইখানটাতে আসে 1.693। এবার এদের মধ্যে সব থেকে ছোটটা দিয়ে আবার সবাইকে ভাগ করতে হবে, তার মানে এই 1.693 ছোট, 1.693, 1.693, 1.693, তাহলে এবার পার্সেন্টেজটা আমরা কেমন পাই, এখানে কত কত পাবো, এখানে ভাগ করলে কত পাওয়া যাবে, এখানে 3 আসবে, এখানে কত আসবে, এখানে 9 আসবে, এখানে কত 1 আসে, তাহলে এইখান থেকে আমরা স্থূল সংকেত পাচ্ছি, তাহলে সংকেতটা কেমন হবে C3, কার্বন 3টা, হাইড্রোজেন 9টা, H9N1, N1, এটাই হচ্ছে আমার স্থূল সংকেত। এখন আমাকে বের করতে হবে আণবিক সংকেত, শর্ত মতে আমরা কি জানি, এটার আণবিক ভরগুলো এখানে গুণ করব, 3 × 36, 3 × 12 প্লাস 1 × 9 প্লাস 1 × 14, এত n, এইটা সমান কত, এইটা সমান আমাকে লিখতে হবে আণবিক ভর, তো আণবিক ভরটা তো কোশ্চেন থেকে আমরা বের করি না এখনো, কোশ্চেনে আণবিক ভর কিন্তু দেওয়া নাই ডিরেক্টলি, কিন্তু বলা আছে এই জিনিসটা যে 1 লিটারের ভর হচ্ছে এত গ্রাম, তো m সমান কি, আণবিক ভর বের করতে হবে আমাকে, তাই আমরা জানি মোল সংখ্যা সমান W/V, সেইখান থেকে আমরা যদি 1 মোলে কত থাকে, 1 মোলে থেকে 22.4 লিটার, 22.4 লিটার, তাহলে এখান থেকে 2.63 STP তে এটার সাথে তুমি যদি 22.4 গুণ করো তুমি আণবিক ভর পাবো কত 59, তাহলে এইখানে আমরা এইটা সমান দিব 59, তাহলে এইখানে ক্যালকুলেশন করে n সমান কত আসে 14, 9, 23, 23 36, 59, তাহলে 59 ওই 1 আসে, তার আণবিক সংকেত স্থূল সংকেত কিন্তু সেম, এই তার আণবিক সংকেত তাহলে কি আসলো C3H9
N, এইটাই হচ্ছে এটা স্থূল সংকেত, এটাই হচ্ছে এটার আণবিক সংকেত। তার মানে এখানে স্থূল সংকেত আণবিক সংকেত একই। এবার এখানে খেয়াল করো, এখানে আমরা বলছি অম্লত্ব। এখন অম্লত্ব ক্ষারত্ব কিভাবে বের করতে হয়, এটা আমরা মূলত তুল্য সংখ্যা দিয়ে বের করি। তুল্য সংখ্যা আশা করি সবাই জানো। তুল্য সংখ্যা নিয়ে তো এখন খুব বেশি ডিটেলস বলার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ যার যা আছে সেটাই তো তুল্য সংখ্যা। অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন, বেজের ক্ষেত্রে আমরা বলি ওএইচ আয়ন, সল্টের ক্ষেত্রে পজিটিভ চার্জ ইনটু, পজিটিভ চার্জ বলতে ধাতুর যে চার্জ সেটা ইনটু তার সংখ্যা, এইটাই হচ্ছে তার তুল্য সংখ্যা। এগুলো আমরা বের করি, মেইনলি এইগুলাই আমাদের লাগে। আচ্ছা, এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত, এটা সে এইচএসসি থেকে একাডেমিক থেকে মুখস্থ করে রাখো। 6 মনে রাখার জন্য কি করতে হয়, 2 আর 3 গুণ করলে আমরা 6 পাই। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের তুল্য সংখ্যা কত, 6। আচ্ছা, 30 গ্রাম 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, ক্যালসিয়াম কার্বনেট, এই কার্বন থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো, যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে সেটি দ্বারা আবার কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে রূপান্তর করা যাবে। তাহলে এখানে দুইটা পার্ট। প্রথমে আমাকে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইডের পার্টটা করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা কি কি পাই, ক্যালসিয়াম অক্সাইডের কার্বন ডাই অক্সাইড পাই। এখানে কার পরিমাণ বলছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বলছে। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি পাই, এখানে হচ্ছে 100। এখানে আমরা কি করব, স্টোকিওমেট্রি অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি বলবো, এন অফ ক্যালসিয়াম কার্বনেট, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই তার নিচে সামনে যে মোল সংখ্যা ছিল সেটা ভাগ এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই তার সামনে যেটা আছে সেটা। তার মানে দুইটা মোল সংখ্যা এখানে এক্ষেত্রে আমরা সেম পাচ্ছি। এইবার কোশ্চেনে যে যা দেওয়া থাকবে সেই অনুযায়ী সূত্র বসাবো। মোল সংখ্যা ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে, তা তুমি এখানে ডাব্লু বাই এম বসাবা। তাহলে 30 ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 100, সমান কার্বন ডাই অক্সাইডের কি বের করতে বলছে, ভর বের করতে বলছে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইডটা ভরই আমি রাখলাম, ডাব্লু অফ কার্বন ডাই অক্সাইড, তার আণবিক ভর কত, 44। এখান থেকে তুমি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত পাচ্ছ, 13.2 গ্রাম আসতেছে। তাহলে এই 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে আমরা কার্বন ডাই অক্সাইড পেয়ে গেলাম এতটুকু। এখন কোন কোন পরীক্ষায় কিন্তু শুধুমাত্র এতটুকু বলতে পারে, এই জায়গায় উত্তর শেষ হয়ে যেতে পারে। এখন আবার বলছে এই যে ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইড আমরা পেয়ে গিয়েছি, এই কার্বন ডাই অক্সাইডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাতে বলছে। তাহলে সেখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি সোডিয়াম কার্বনেট পাবো। তুমি চাইলে সমতা বিধান করতে পারো, সমতা বিধান করলে তো এইখানে 2 আসে। কার্বন ডাই অক্সাইড থেকে আমাকে সোডিয়াম কার্বনেট বের করতে বলেছে, কার্বন ডাই অক্সাইড থেকে না, কি বলছে জানো, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। কার্বন ডাই অক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা কিন্তু এই জায়গাটাতে বলেছে। তুমি সমতা বিধান করবা, সমতা বিধান করে এখানে স্টোকিওমেট্রি অ্যাপ্লাই করবা। এন অফ কার্বন ডাই অক্সাইড তার সামনে 1 আছে, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এর সামনে 2 আছে। এখন একটা কথা আছে, তুমি যদি এই স্টোকিওমেট্রি অ্যাপ্লাই করো, সামনে কি থাকলো দেখার দরকার নাই, শুধুমাত্র অরিজিনাল যেটুকু ওইটুকুর আণবিক ভর দিতে হবে। অরিজিনাল টুকুরই আণবিক ভর এখানে তোমাকে দিতে হবে। আবারও বলতেছি, ভালো করে মাথায় রাখো এটা। তাহলে এখান থেকে আমাকে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডটা বের করতে হবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে কি বের করতে হবে, ভর বের করতে হবে। ডাব্লু অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই আণবিক ভর কত, 40। 2 আমি পাশে গুণ করে দেবো, 2 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইডের ডাব্লু কত, 13.2 ডিভাইডেড বাই তার আণবিক ভর কত, তার আণবিক ভর হচ্ছে 44। তাহলে এখানে গুণ করে দাও, এখান থেকে তুমি ডাব্লু সমান কত পাচ্ছ ক্যালকুলেটারে, 40 ইন্টু 2 ইন্টু 13.2 ডিভাইডেড বাই 44, 24 গ্রাম আসে। তাহলে এখানে উত্তর কোনটা, এইটাই হচ্ছে এটার উত্তর। সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের হাফ মোল অক্সিজেন উৎপন্ন করছে। বিক্রিয়ায় হাইড্রোজেনের আয়তন এসটিপি তে কত হবে, বিক্রিয়ায় হাইড্রোজেনের আয়তন এসটিপি তে কত হবে। এসটিপি তে এখানে হাইড্রোজেনের পরিমাণ কত দেখতে পাচ্ছি, এখানে কিন্তু হাফ মোল দেওয়া আছে, এখানে আছে হচ্ছে হাফ মোল। তাহলে হাফ মোল অক্সিজেন মানে কি,
22.4টা হচ্ছে আমরা জানি 1 মোল। 22.4টা হচ্ছে 1 মোল। এখন মোল সংখ্যার সূত্র কি? VL বাই 22.4 না, কিন্তু এখানে হাফ মোলের কথা বলছে। তাহলে 11 পয়েন্ট কত দিতে হবে? 2 দিতে হবে। VL কত? 200, এইটাকে লিটারে করতে হবে। 221.4 ডিভাইডেড বাই 1000 ডিভাইডেড বাই 11.2। এই যে উত্তরটা আসবে। এটা কত আসে? এটা এটা কাটলে আসে 0.02 আসে। 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে পরমাণু তাপমাত্রা চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? তো এখানে পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা আগে আমাকে লিখতে হবে। পরিমাণগত রসায়নের ম্যাথ মানে সেখানে অবশ্যই তোমাকে বিক্রিয়া লিখতে হবে। তাহলে এখানে বিক্রিয়া করলে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড পাবা, আর এখানে অক্সিজেন গ্যাস পাবা। সমতুলন করতে পারো। কি কি চাইছে? অক্সিজেন কতটুকু পাওয়া যাবে কার থেকে? পটাশিয়াম ক্লোরাইড থেকে। এখানে স্টকিওমেট্রি অ্যাপ্লাই করব। n of KClO3 ডিভাইডেড বাই 2, আর এপাশে কি হবে? n of O2 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আমাদের করণীয় কি? পটাশিয়াম ক্লোরাইডের ভর দেওয়া আছে, তাহলে এখানে হবে 5 ডিভাইডেড বাই পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর। সামনে কি আছে দেখার দরকার নেই, শুধু এতটুকু আণবিক ভর দিতে হবে। শুধু এতটুকু আণবিক ভর দিতে হবে। এতটুকু আণবিক ভর কত? 122.5। 122.5 ডিভাইডেড বাই 2, এটা সমান কত? অক্সিজেনের বের করতে হবে। কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। তাহলে এখানে তুমি VL বের করবা। VL বাই 22.4 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করে এখানে VL টা আমরা বের করব। তাহলে 3 ইন্টু 22.4, 2 ইন্টু 122.2 কোনাকুনি গুণ করলে এখান থেকে VL সমান আমরা দেখি ক্যালকুলেটরে বসাই। 1371 এইটা আসে। নেক্সট আসি। সাস্টের কোশ্চেন এটা। কি বলছে? 36 গ্রাম পানি এবং 96 গ্রাম ইথানল মিশানো হলো। মিশ্রণটিতে পানির মোল ভগ্নাংশ কত হবে? মিশ্রণটিতে পানির মোল ভগ্নাংশ কত হবে? তা আমরা মোল ভগ্নাংশ সমান কি জানি? নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। নিজস্ব মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাই পানির নিজস্ব মোল সংখ্যা কত হবে? পানির মোল সংখ্যা সমান আণবিক ভর এই নিজস্ব এই পানির যে ভর থাকবে বাই আণবিক ভর, এটাই তো মোল সংখ্যা। তাহলে 18 ডিভাইডেড বাই কি? টোটাল মোল সংখ্যা। তার মানে পানির মোল সংখ্যা প্লাস অ্যালকোহলের মোল সংখ্যা। 96 বাই CH, এটার ভর তো দেওয়াই আছে এখানে 32। এটা ক্যালকুলেটরে বসাই দিব। তো ক্যালকুলেটরে বসালে কত আসে? উপরে থাকে হচ্ছে 2, নিচে থাকে 2 প্লাস 3 5, 2/5। 2/5 মানে 5 × 40, এই 4 × 5 = 20, মানে 0.4 আসে। বাগানে ব্যবহৃত একটি সারে 30% ফসফরাস P2O5 হিসেবে থাকে, যা পানিতে দ্রবণীয়। উক্ত সারে ফসফরাসের পরিমাণ কত? উক্ত সারে ফসফরাসের পরিমাণ কত? বাগানে একটা সার ব্যবহার করা হয় যার মধ্যে 30% ফসফরাস কি হিসেবে আছে? ফসফরাসটা 30% আছে P2O5 হিসেবে। P2O5 হিসেবে। এখন 30% এ কতটুকু আছে সেটা বের করতে হবে। আগে আমরা P2O5 এর মধ্যে পার্সেন্টেজ কতটুকু আছে ফসফরাসের, এটা বের করে নিই। যে কোনো পার্সেন্টেজ বের করার নিয়ম কি? যেমন ইউরিয়াতে বের করতে বলে, গ্লুকোজে বের করতে বলে, তো যেটাই বলুক, পার্সেন্টেজ বের করতে বলে যারটা বের করতে বলবে তার আণবিক ভর নিতে হবে। তা ফসফরাসের আণবিক ভর কত? 31। কয়টা আছে সেটা নিতে হবে। ডিভাইডেড বাই টোটাল যে যৌগটা, ওটা আণবিক ভর নিতে হবে। 31 ইন্টু 2 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 5 ইন্টু 100%। এখান থেকে আমি এটা ক্যালকুলেটরে বসালে পাচ্ছি কত? 43.66। এটা হচ্ছে একটাতে। এবার বলছে 30% এ কত? 30% এর ক্ষেত্রে এটার সাথে 30% গুণ করবা, মানে 43.66 ইন্টু 0.3। 30% মানে 0.3। 30, এইটা যেটা কত? এটা তো 100%। 30% কত আসতেছে? 13.1% আসতেছে।
যে কোনো দ্রবণের ক্ষেত্রে 1 মোলার জলীয় দ্রবণ ও 1 মোলার জলীয় দ্রবণের ক্ষেত্রে কোনটা সঠিক? যদি 1 মোলার এবং 1 মোলার হয় সেক্ষেত্রে এই দুইটা সঠিক, মানে মোলারিটি সমান মোলালিটি হবে। মোলারিটি সমান মোলালিটি হবে। আচ্ছা, 1 লিটার 2 নরমাল সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুক্তি কত? এখন এই ক্ষেত্রে দেখো আমরা পার্সেন্টেজ অফ শতকরা সংযুক্তির একটা সূত্র আছে না, যে পার্সেন্টেজ থেকে সূত্র নির্ণয় কি, ঘনমাত্রা নির্ণয় করতে হয় কিভাবে, এস সমান পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড বাই মলিকিউলার ওয়েট। এই এসটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, বা আমরা এখানে পার্সেন্ট, যেহেতু এখানে পার্সেন্টেজ বের করতে বলছে, পার্সেন্টেজ সমান তাহলে সূত্রে কি আসে, এস এম ইনটু 10, এস এম না এস এম বাই 10, এস এম ইনটু 10 না, এস এম বাই 10 আসে। এখন ঘনমাত্রা লাগবে কিন্তু এখানে নরমালিটি আছে। এখন একটা সূত্র মুখস্থ করতে হয়, জানোই, এন সমান এসি, যে ঘনমাত্রা থেকে মানে নরমালিটি থেকে মোলারিটি কি করে যাইতে হয়, বা মোলারিটি থেকে নরমালিটি কি করে যাইতে হয়। তো এখান থেকে এস সমান আমরা কি পাবো, এন বাই ই পাবো। তো সালফিউরিক অ্যাসিডের নরমালিটি দেওয়া আছে 2, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, এখানে হাইড্রোজেন পাবো 2টা, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2, তার মানে 2 নরমাল সালফিউরিক অ্যাসিড মানে 1 মোলার সালফিউরিক অ্যাসিড। তাহলে এস এর মান কত, 1। তাই পার্সেন্টেজ কত হবে, এস এর মান হচ্ছে 1, আণবিক ভর হচ্ছে 98 আর নিচে 10, তার মানে 9.8%। 9.8%। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এটা কি, এটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ কত, ইউরিয়াতে নাইট্রোজেনের পার্সেন্টেজ কত? তাই ইউরিয়াতে নাইট্রোজেনের পার্সেন্টেজ কি করে বের করতে হয়, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন আছে, তাই নাইট্রোজেন আণবিক ভরটা নিব। নাইট্রোজেন N2, N2 এর আণবিক ভর কত, উপরে 28, নিচে টোটাল ইউরিয়ার আণবিক ভর কত হয়, 60 ইনটু 100%, এটা কত হয়, 46%। এটা তো মুখস্থ রাখতে হয় একাডেমিকের জন্য, বইও আছে। দেখো গুচ্ছ 23-24 আসা কোশ্চেন এটা। কোন নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ে টাইট্রেশনের সমাপ্তি বিন্দুতে 3 ml 0.01 মোলার সিলভার আয়ন প্রয়োজন হয়, নদীর পানিতে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ppm এককে কত হবে? ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ppm এককে কত হবে? টাইট্রেশনের কথা বলছে। তা টাইট্রেশনের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, V1S1 সমান, বা এভাবে না বলে আমরা মেইনলি এভাবে বলতে পারি যে N1E1 সমান N2E2। যখন যে সূত্রের প্রয়োজন ঠিক তখনই আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। যেমন এই পাশে আমরা এখন কি অ্যাপ্লাই করব, কার কার বলছে, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ক্ষেত্রে, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের ক্ষেত্রে। সিলভার আয়নের কি কি দেওয়া আছে, ক্লোরাইড আয়নের কি কি দেওয়া আছে, তুমি ধরো ক্লোরাইড আয়নটা বের করতে চাচ্ছ, ক্লোরাইড আয়নের জন্য তুমি কি ধরবা, V1S1 ধরবা, তাহলে আমরা এখানে বলবো V1S1E1। আর সিলভার আয়নের জন্য আমি সব 2 গুলো ধরবো, V2S2, তাহলে এখান থেকে কি হবে, V2S2E2। এখন দরকার কি, তোমার S1 দরকার, তাই না? তাহলে S1 সমান তুমি এখানে কি পাবা, V2S2E2 ডিভাইডেড বাই V1E1। V2 কত, V2 সিলভার আয়নের ঘনমাত্রা আয়তন 3, সিলভার আয়নের ঘনমাত্রা কত, 0.01, সিলভার আয়নের তুল্য সংখ্যা কত, এখানে প্লাস দেওয়া আছে, তার মানে 1, নিচে V1 কার, V1 হচ্ছে ক্লোরাইড আয়নের, ক্লোরাইড আয়নের আয়তন কত, ক্লোরাইড আয়তন হচ্ছে 1, ক্লোরাইড আয়নের তুল্য সংখ্যা কত, মাইনাস, তার মানে 1, তাহলে কত আসে, 0.03। এখানে আসতেছে কত, এটা গুণ করলে আসে 0.00003 আসে, 4টা শূন্য আসে নাকি, ও এটা মিলিলিটারে আছে আর এখানে লিটার আছে, তাহলে এটাকে কি করতে হবে, মিলিলিটার থেকে এটাকে লিটার করতে হবে, তার মানে 10⁻³ দিয়ে গুণ করতে হবে এখানে। এটা পাইলাম আমরা মোলারিটি এককে। এখন শর্টকাট আছে না একটা, ppm থেকে মানে ঘনমাত্রা থেকে ppm এ কি করে যাইতে হয়, sm ইনটু 1000, s এর মান 0.003, আণবিক ভর কত ক্লোরাইড আয়নের জন্য 35.5, 36.5 না, আর 10⁻³। এটা করলে কত আসে দেখো, 3 3 9, তার মানে 1 এর কাছাকাছি কোন মান আসবে, তো এটা হবে।
আচ্ছা, এরপর এখানে যে কোশ্চেন আছে একটু খেয়াল করি। 0.01 মোলার HCl এর 100 ml দ্রবণে ppm কত? তো ppm সমান কি SM ইন্টু 1000। ppm সমান SM ইন্টু 1000, তাহলে 0.01। আয়তনটন কি দেওয়া আছে কি না দেওয়া আছে দেখার দরকার নাই। এম কত? এই সেট আণবিক ভর হচ্ছে 36.5 ইন্টু 1000, তাহলে কত আসে এখানে? এখানে হচ্ছে 0.36 বাই 1000 গুণ করলে তাকে হচ্ছে 1000 যদি গুণ করা হয় থাকে ঠিক 365 থাকে এখানে। SM ইন্টু 1000। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? যাই থাকুক, এখানে কি বের করতে বলছে? ভর বের করতে বলছে। 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের এখানে কি বের করতে বলে? ভর বের করতে বলছে। আচ্ছা, দেখো, তাহলে আমরা ভর সূত্র কি জানি? তার আগে ভর সমান কি জানি আমরা? ডাব্লু সমান এসএমবি বাই 1000, তাই না? এখন পার্সেন্টেজ থাকলে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র দেখছি না, পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম। আমরা সেটা এখানে লিখতে পারি না, এস এর পরিবর্তে এখানে কি লিখবো? পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম ইন্টু এম ভি ডিভাইডেড বাই 1000। তাহলে এই এম ইন্টু এম কেটে যায়, তাই পার্সেন্ট ইন্টু 10 ইন্টু ভি ডিভাইডেড বাই 1000। পার্সেন্টেজ কত? 5 ইন্টু 10। আয়তন কত দেওয়া আছে? আয়তন দেওয়া আছে 100। তুমি চাইলে কিন্তু এখানে আগে ঘনমাত্রা বের করে নিতে পারো। নিচে কত হবে? নিচে হবে 1000। তাহলে এইটুকু এইটুকু কেটে যায়, তাহলে 5 গ্রাম থাকে। উফ, তারপরে 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত? এটা তো বোঝাই যাচ্ছে যে মোলারিটি সমান পার্সেন্টেজ ইন্টু 10 ডিভাইডেড বাই 1000। দ্রুত করে যাব আমরা। 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 98, 100 বাই 98 কত আসবে? 1 থেকে একটু বেশি আসবে, মানে 1/02 হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইড এর ঘনমাত্রা 0.036% হলে ppm এককে এই মানটা কত হবে? তা এরকম পার্সেন্টেজ থাকলে সেখান থেকে যদি ppm বের করতে বলে, তাহলে ppm সমান যে পার্সেন্টেজ দেওয়া থাকবে এটার সাথে 10 টু দি পাওয়ার 4 গুণ করতে হবে। 0.036 ইন্টু 10 টু দি পাওয়ার 4। যদি পিপিবি বলে সেক্ষেত্রে লাস্টে 10 টু দি পাওয়ার 6 গুণ করতে হবে, এর বেশি বলবে না। এটা গুণ করলে কত আসে? 3600 আসে। 3600 বলতেছি, তিনটা 10 টু দি মাইনাস 3, তার মানে 360 আসবে। 3.5 গ্রাম ভরের ট্যাবলেটে 40.5 মিলিগ্রাম ক্যালসিয়াম আছে। ট্যাবলেটে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত? ট্যাবলেটে ক্যালসিয়ামের ঘনমাত্রা কত? তো দেখো, এখানে ছোট কি বলছে? ক্যালসিয়ামের ট্যাবলেটে ক্যালসিয়াম আছে। তা আমরা পিপিএম এর একটা জিনিস জানি কিন্তু, যে ছোট ভর বাই বড় ভর, এভাবে মনে রাখতে পারো। পিপিএম এর ক্ষেত্রে ছোট ভর বাই বড় ভর, যেহেতু পিপিএম এককে সব আছে। ছোট ভর কোনটা? 40.5 মিলিগ্রাম। এই 40.5 টাকে তুমি গ্রামে করো 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই বড় যে ভরটা আছে 3.5 ইন্টু 100%, এটা করতে হবে। তাহলে এখানে যদি আমরা করি কি কি আসে? ইন্টু 100% না তো, এখানে ভর দিয়ে করলে 10 টু দি পাওয়ার 6 লিখতে হয়। 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানে 10 টু দি পাওয়ার 3 থাকে। 40.5 বাই 3.5, এইটা আসতেছে। 20% সালফিউরিক অ্যাসিড দ্রবণে পানির পরিমাণ কত? 20% সালফিউরিক অ্যাসিডে পানির পরিমাণ হচ্ছে 80 গ্রাম। 20% সালফিউরিক অ্যাসিডে পানির পরিমাণ 80 গ্রাম। কারণ আমরা জানি যে দ্রবণ সমান কি? দ্রবণ সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। দ্রব প্লাস দ্রাবক। এখানে 20% সালফিউরিক অ্যাসিডের কথার মানেই হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। এই 20% মানে কি? 100 ml এর মধ্যে 20 গ্রাম যদি সালফিউরিক অ্যাসিড থাকে, এটা কি দ্রব? বাকিটুকু কি থাকবে তাহলে? দ্রাবক। 100 ধরতে গেলে বাকি 80 টাই হবে দ্রাবক। এই ম্যাথগুলোকে বলা হয় প্যাথোলজিক্যাল ম্যাথ। দুইটাই আসতে পারে, বড় একক থেকে ছোট একক। দেখো এখানে একটু খেয়াল করো, মিলিমোল পার লিটার থেকে যেতে বলছে মিলিগ্রাম পার ডেসিলিটার। এখন লিটার বড় নাকি ডেসিলিটার বড়? অবশ্যই লিটার বড়। 10 ডেসিলিটারে 1 লিটার হয়।
তাহলে এখন তুমি যদি বড় একক থেকে ছোট এককে যাও, মানে মিলিমোল পার লিটার থেকে যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে যাও, বড় জিনিসকে ছোট জিনিস যাইতে গেলে কি করো? ধরো তুমি 1 মিটার সমান কি করো? 1 মিটার সমান 100 সেন্টিমিটার জানো, তাই না? আমরা 1 মিটার সমান 100 সেন্টিমিটার জানি। তার মানে কি? মিটার একটা বড় একক, তার থেকে ছোট এককে যাচ্ছে, গুণ করি। এখানেও সেম জিনিস, বড় একক থেকে ছোট একক যাব, তার মানে গুণ করব। তুমি লিটার ডেসিলিটার তো দেখবা, মিলিমোল মিলিগ্রাম এগুলো দেখার দরকার নাই। এখন গ্লুকোজ বাদ দিয়ে, মানে সহজ ভাবে মিলিমোল পার লিটার থেকে যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে যেতে বলে, m/10 গুণ করব। গ্লুকোজের ক্ষেত্রে m/10 টা কত হয়ে যায়? m/10 টা 18 হয়ে যায়, কারণ গ্লুকোজের আণবিক ভর 180, 10 দিয়ে ভাগ করলে 18 হয়। উল্টা করে যদি আসতে বলে, সেক্ষেত্রে আমাকে এই 18 বা m/10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো গ্লুকোজ যেহেতু আছে, এটার সাথে তুমি 10 গুণ করবা, 10 ইন্টু 18, তাহলে আসে কত? 180। উল্টা বলছে মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে আসতে বলছে মিলিমোল বা লিটার, তাহলে এখানে কি করতে হবে? ভাগ করতে হবে। 108 ডিভাইডেড বাই 18, তাহলে 108 ডিভাইডেড বাই 18 সমান কত আসে? 6 আসে। আচ্ছা, এরপরে বলতেছে টাইট্রেশন। টাইট্রেশনে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তৈরির জন্য কোন দ্রবণ ব্যবহার করি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা জন্য কিন্তু ব্যবহার করি প্রাইমারি, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করি। প্রাইমারি দ্রবণ তৈরির জন্য প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করি। সেক্ষেত্রে কোনটা উপযুক্ত না এখানে বলছে? তাহলে কি না? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো উপযুক্ত না, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট। থায়োসালফেট আয়ন আয়োডিন দ্বারা জারিত হলে কি পাওয়া যায়? আয়োডোমিতির কথা। তাই থায়োসালফেট মানে কি? H2O3, H2O3 2- এটা জারিত হয়ে কি হয়? S4O6 2- হয়। এটা মেডিকেলেও আসছে যে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? কোনটি সঠিক এই বিক্রিয়ার ক্ষেত্রে? আমরা এটি একটু বোঝার চেষ্টা করি। এটা মূলত তাহলে কোন টপিক থেকে আসছে? জারণ বিজারণ টপিক থেকে আসছে। এটা জারণ বিজারণ টপিক থেকে আসছে। একটু খেয়াল করো তো, এই জায়গাটাতে আয়োডিন কত? এখানে এখানে 0, এখানে কত? -1, তাহলে -1 থেকে 0 হয়েছে, মানে কি? বাড়ছে না? আগে গ্রহণ করা ছিল সেগুলো ত্যাগ করে দিছে, জারণ মান বাড়ছে। জারণ মান বেশি মানে কি? সেখানে সেটা হচ্ছে জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়া মানে সে হচ্ছে বিজারক, বিজারকটা কি করে? নিজে বিজারিত হয়। তার মানে I- টা এখানে বিজারিত হয়েছে। জারণ মান বেড়েছে মানে এটা বিজারক। বিজারক তো জারিত হয়, বিজারক জারিত হবে। তাহলে এভাবে মনে রাখো, বিজা বিজা, এই বিতে হচ্ছে বিজারক, এই দ্বিতীয় জাতে হচ্ছে জারণ প্রক্রিয়া, এটা হচ্ছে অন্যকে, অন্যকে কি করবে? বিতে হচ্ছে অন্যকে বিজারিত করবে, আর এই জাতে হচ্ছে নিজে জারিত হবে। তাহলে আয়োডিন মাইনাসটা জারিত হয়েছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম অক্সালেট। সোডিয়াম অক্সালেট টাইট্রেশনে নিম্নের কোনটা তুমি ব্যবহার করবা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি থাকে তাহলে আলাদা কোনো নির্দেশকের দরকার নাই, কারণ এটা স্বনির্দেশক হিসেবে কাজ করে। নো ইন্ডিকেটর। এই যে পিএইচ রেঞ্জ, পিএইচ রেঞ্জ তো আমরা অনেকখানি জানি, এখানে বেশ কতগুলো আছে, দেখো কত জায়গায় আছে, সাস্টেও আসছে এটা। মিথাইল অরেঞ্জ নির্দেশকের পিএইচ পরিসর কত? তা মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসর কত? 3.1। এরকম ভাবে ফেনপথলিনের পিএইচ পরিসরটা একটু মনে রাখতে পারো। ফেনপথলিনের পিএইচ পরিসর কত? 8.3 থেকে 10 এর মধ্যে। একটা তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের, দেখো এইগুলা আমরা খুব ভালো করেই জানি। এখানে সবাল অ্যাসিড, সবাল ক্ষার, স্ট্রং
অ্যাসিড, স্ট্রং বেস, এখানে আমরা সকল ইন্ডিকেটর দিতে পারি। উইক অ্যাসিড, উইক বেস, এখানে আমাদের কোনো ইন্ডিকেটর দরকার নাই। স্ট্রং অ্যাসিড এবং উইক বেস, স্ট্রং অ্যাসিড এবং উইক বেস, এখান থেকে আমরা কি দিতে পারি, এই জায়গাটাতে আমরা দিতে পারি মিথাইলের দুইটা, মানে মিথাইল অরেঞ্জ এবং রেড, মিথাইল অরেঞ্জ এবং রেড দিতে পারি। আর উইক অ্যাসিড, স্ট্রং বেস, এখানে আমরা ফেনফথলিন দিব। তাহলে একটা তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক, এখানে কি দিতে হবে, মিথাইল রেড। ইথানোইক অ্যাসিড, এটা কি উইক অ্যাসিড, আর স্ট্রং, এটাও কি উইক বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, তাহলে এখানে আমাদের কোনো ইন্ডিকেটর দেওয়া যাবে না। দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষারের লবণে আমাদের কোনো ইন্ডিকেটর দেওয়া যায় না। এখানে অ্যামোনিয়ার মধ্যে সোডিয়াম হলে তখন দেওয়া যেত। মিথাইল অরেঞ্জ জলীয় দ্রবণে কোন বর্ণ দিবে? আচ্ছা, এইখানে একটা কথা, এই কালার গুলো কিন্তু মনে থাকে না। এখন মিথাইল রেড এবং মিথাইল অরেঞ্জ, এই দুইটার কালার একটু মনে রাখতে হয়। মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে দেয় হচ্ছে হলুদ। মিথাইল রেড, মিথাইল রেড বেসিকে কি দেয় বললাম, বেসিকে দেয় হচ্ছে হলুদ, ক্ষারীয়তে হলুদ দেয়। আর মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক দ্রবণে গোলাপি কালার দেয়, এটা গোলাপি কালার দেয়। আচ্ছা, পিএইচ 9 থেকে 10 হলে ফেনফথলিন নির্দেশক আমরা ব্যবহার করি। এবার ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আসছিল এরকম, যেন পিএইচ 9 থেকে 10 হলে আমরা কোন নির্দেশকটা ব্যবহার করব, এরকম একটা কোশ্চেন আসছিল। আর এখানে কোশ্চেনটা বলছে কি, যে ফেনফথলিন নির্দেশকের বর্ণটা কি হবে। 9 থেকে 10 মানে কত, ক্ষারীয়, ক্ষারীয় মাধ্যমে ফেনফথলিন, ফেনফথলিন দিলে কি হয়, বেগুনি বর্ণ ধারণ করে। সোডিয়াম হাইড্রোক্সাইড স্ট্রং বেস, উইক অ্যাসিড, স্ট্রং বেস উইক অ্যাসিড, তাহলে স্ট্রং বেস উইক অ্যাসিডে আমরা কি দেবো, ফেনফথলিন, কারণ এটা হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয় দ্রবণে আমরা কি দিব, ফেনফথলিন দিব। ছয় গ্রাম কার্বনকে বাতাসে সম্পূর্ণরূপে দহন করতে কতগুলা অক্সিজেনের প্রয়োজন? তো দেখো, এটা আমরা মোল সংখ্যার সকল সূত্র দিয়ে কিন্তু এটা করতে পারি। একটা মোল সংখ্যার যে সূত্র আছে, যদি সূত্রটা সম্পর্কে আইডিয়া থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে আবার কোশ্চেন আসছে, অন্যান্য জায়গাতেও আসছে, এবং সাস্টেও আসবে, কৃষিতে আসবে, গুচ্ছতে আসবে, সকল জায়গায় এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। মোল সংখ্যা শুধু মেইন সূত্রটা তুমি মনে রাখো, এন সমান ডাব্লিউ বাই এম ভিএল বাই 22.4 ভি, এটা কখন, এটা যখন এসটিপি হবে, যখন এসএটিপি হবে তখন এখানে তুমি বলবা 24.789 ভিএল ইন্টু এস, পিভি বাই আর টি, আর হচ্ছে কিউ বাই এফি, এই সূত্রগুলা পড়ে ফেলতে হবে। আর সব থেকে মেইন যে সূত্রটা আমাদের দরকার হয় সেটা হচ্ছে এক্স বাই এন এ। এখানে একটা কথা আছে, এই এক্স মানে কি, এক্স মানে অণু, পরমাণু, আয়নের সংখ্যা। তো আমি এখানে বললাম CH3OH, এখানে যদি বলে পরমাণু সংখ্যা কত, তা এখানে তুমি পরমাণু কয়টা দেখতেছো, 4 আর 2 6টা দেখতেছো। তাই পরমাণু সংখ্যা বললে কি করতে হবে, তোমাকে যদি বলা হয় 1 মোল ইথানলে কতটা পরমাণু আছে, তা তুমি প্রথমে কি বের করবা, এক্সটা বের করবা। এক্স সমান কি আসবে, অ্যাভোগাড্রো সংখ্যক আসবে, পরমাণু যেহেতু বলছে তার মানে কি আসবে, প্রথমে অণু বের করে তারপর তুমি পরমাণুটা গুণ করে দিবা, তাহলে 6 এনে আসবে এখানে। ঠিক এখানে দেখো বলছে 6 গ্রাম থেকে কতটা অণু পাবা তুমি, 6 গ্রাম কার্বন ডাই অক্সাইড থেকে কতটা অণু পাবা তুমি। এখন এখানে বিক্রিয়া করতে হবে, পরিমাণগত রসায়ন হলে এখানে বিক্রিয়াটা করতে হয়, অবশ্যই বিক্রিয়া করতে হবে পরিমাণগত রসায়ন, যদি মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় কনভার্ট করতে বলে। তা এখন এই কার্বনকে তুমি যদি অক্সিজেনের সংস্পর্শে দহন করো, তো তুমি কি পাবা, কার্বন ডাই অক্সাইড পাবা। কার্বনকে যদি আমি অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাই, তাহলে আমি এখান থেকে কার্বন ডাই অক্সাইড পাবো। তো এখান থেকে বুঝতে পারতেছি, এবার আমরা স্টোকিওমেট্রিক নীতি অ্যাপ্লাই করতে পারি। তো স্টোকিওমেট্রিক নীতিতে কি হয়, এন অফ কার্বন ডিভাইডেড বাই 1, এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই 1, যেহেতু দুইটা নিচে 1 আছে এজন্য আমি ওটা লিখতেছি না। তাহলে এন অফ কার্বন থাকতেছে আর এ পাশে 1, আর এন অফ এখানে অক্সিজেন থাকতেছে।
কার্বনের কোনটা? কার্বনের যেহেতু ভর দেওয়া আছে তুমি এখানে অ্যাপ্লাই করবা W/M, মোল সংখ্যা 17, 6 ডিভাইডেড বাই কার্বনের 12। এপাশে অক্সিজেনের কি বের করতে বলছে? অণুর সংখ্যা, তাহলে এখানে X ব্যবহার করবা, X ডিভাইডেড বাই Na। তাহলে এখান থেকে X সমান কি আসতেছে? 6Na/12, 6Na ডিভাইডেড বাই 12, তার মানে হাফ হবে 3.1 × 10⁻23। 1 কেজি বিশুদ্ধ পানিতে কতগুলো অণু থাকবে? 1 কেজি বিশুদ্ধ পানিতে কতগুলো অণু থাকবে? তা X সমান W, N সমান W/M, কোনটা অ্যাপ্লাই করবা? W/M সমান X ডিভাইডেড বাই N অ্যাপ্লাই করবা। তাহলে এখান থেকে তুমি X বের করবা, X সমান কি? WNA ডিভাইডেড বাই M, WNA ডিভাইডেড বাই M দিবা। তার মানে 1000 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইড বাই 18, তার মানে কত আসে? 3.36, 3.34 ইন্টু 10⁻, 3.34 এই যে 25। একটা চুনাপাথর খন্ডের ভর হচ্ছে এত গ্রাম, 250 গ্রাম। একে উচ্চ তাপমাত্রায় কয়েক ঘন্টা উত্তপ্ত করলে এস্টিমেটে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। চুনাপাথরের নমুনাতে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা কত ভাগ আছে? কাকে উত্তপ্ত করতেছে? চুনাপাথর। চুনাপাথরকে উত্তপ্ত করলে এখান থেকে পাওয়া যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড। এখানে আমাকে বের করতে বলছে পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট, পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, আদিতে কত ছিল? এটা। তাহলে পার্সেন্টেজ আমরা কি করে বের করি? যতটুকু আছে ডিভাইডেড বাই আদি, যতটুকু আছে ডিভাইডেড বাই আদি। তা এস্টিমেটে 44.8 লিটার মানে কত ভর আছে? 44.8 লিটার মানে কত ভর আছে? এটা কিন্তু আমরা আইডিয়া করেও কিন্তু বের করতে পারি, এটা আমরা আইডিয়া করেও বের করতে পারি। দেখো 22.4 লিটারে থাকে 100 গ্রাম, এর আণবিক ভর কত? 100 না? 100 গ্রাম। তো তুমি এখানে ডাব্লিউ বের করে নাও, ডাব্লিউ সমান কি? VL বাই 22.4। তা VL হচ্ছে 44.8 ডিভাইডেড বাই 22.4। এখান থেকে আমি এন পাচ্ছি, এন হচ্ছে 2 মোল। ডাব্লিউ কি পাবা? 2 ইন্টু মলিকিউলার ওয়েট, মানে এন সমান কি? W/M। তার এখান থেকে তুমি ডাব্লিউ সমান কি পাবা? N ইন্টু M, তার মানে 200 গ্রাম, ভর পাচ্ছে 200 গ্রাম। তাই পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট সমান কি হবে? উপরে হবে 200, নিচে আদিতে যেটা দেওয়া ছিল ইন্টু 100%, এটা কত আসে? 80 আসে। মোল পার ডেসিমিটার কিউ, এত সোডিয়াম, এই সোডিয়াম সালফেটের 200 সেন্টিমিটার কিউ মানে এত ml। দ্রবণে কত মোল সালফেট আছে? দ্রবণে কত মোল সালফেট আছে? তো এখন n সমান আমরা কি জানি? n সমান আমরা জানি VL ইন্টু S। তাই এখানে তোমার আয়তনটা লিটার নিতে হবে, এই জন্য আমি এটা নিয়েছি। 2 ইন্টু মোল পার ডেসিমিটার কিউ মানে কি? মোল পার লিটার। 1 ডেসিমিটার কিউবের আয়তন কিন্তু 1 লিটার। তাহলে 2, এটা ঘনমাত্রা, আর আয়তনটা নিতে হবে লিটারে। 2 ইন্টু 0.2, তার মানে 0.4, এত মোল সালফেট আছে। আদর্শ চাপ ও তাপে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসে এতটি অণু থাকলে 64 গ্রাম অক্সিজেন গ্যাসে কতটা অণু থাকবে? 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসে যদি এতটা অণু থাকে তবে 64 গ্রাম অক্সিজেনে, এখন প্রথম পার্টটা দরকার নাই, দ্বিতীয় পার্টটা হিসেব করলেই তো হয়ে যায়। প্রথম পার্টটা তুমি যদি করতে চাও করো, সমস্যা নাই। তুমি কি করবা? W/M, এটা সমান কি? X/Na, তোমাকে X বের করতে বলছে, তাহলে X সমান কি? WNA/M, W এর মান কত দিছে? 64 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর কত? কার আণবিক ভর? অক্সিজেন, অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বিগুণ হবে, তাহলে এটা উত্তর হবে 32 দুগুণে 64, 2 ইন্টু Na। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 ml বিশুদ্ধ পানিতে কত অণু থাকে? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 90 ml বিশুদ্ধ পানিতে কত অণু পানি থাকে? কত অণু পানি থাকে 90 ml পানিতে? তাহলে N সমান VL বাই 22.4 ইন্টু X বাই Na।
তাহলে এখান থেকে VL এর মান কত হচ্ছে 90, 90/1000। এখন এটা এভাবে করা যাচ্ছে না। দেখো কোনো এখানে ওয়েভ আসতেছে না। একটা জিনিস মনে রাখতে হবে, 4°C তাপমাত্রায় 4°C তাপমাত্রায় 1000 ml পানি মানেই হচ্ছে 1000 গ্রাম পানি। সেইখান থেকে তুমি এবার এখান থেকে মোল সংখ্যা বের করে নাও। x সমান কি W ইন্টু এম এ, তাই 90 ml মানে কত, ভর হচ্ছে 90 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর 18, তাহলে 5 Na 530। 530 তো ওটা হবে না, এইটা হয়। 10 এর পাওয়ার তো বাড়বে। 1 লিটার বিশুদ্ধ পানিতে কত মোল আছে? 55.55 মোল আছে, এটা আমরা জানি। এটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আমরা মুখস্থ করে রাখি। এটা কি করে বের করতে হয়? এই W/M 1000 ডিভাইডেড বাই কি 18, এটা গুণ করে দেখো, ওইটাই আসে। 18 গ্রাম পানিতে অনুসংখ্যা কত হবে? 18 গ্রাম পানিতে অনুসংখ্যা কত হবে? তো 18 গ্রাম পানিতে অনুসংখ্যা কত? 18 গ্রাম মানে তো 1 মোল। 18 গ্রাম মানে তো 1 মোল, ম্যাথ করার তো দরকার নাই। আর 1 মোল অনুসংখ্যা কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা অনুসংখ্যা থাকে। 1 গ্রাম পানিতে কতটা অণু থাকে? একই জিনিস বারবার, আমি শুধু ফার্স্টের একটা কোশ্চেন বাদ দিই নাই। তাহলে 1 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই কত? 18। তাহলে এই 6 60 কে তুমি 18 দিয়ে ভাগ করবা, দিয়ে এভাবে ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেটর বসিয়ে দিবা। কার্বন ডাই অক্সাইডের একটা অনুভর কত? একটা অনুভর বলছে। কি বলছে? ভর বের করতে বলছে। তাহলে তোমাকে ডাব্লু বের করতে বলছে। ডাব্লু সমান তাহলে কি হবে? ডাব্লু ডাব্লু/এম সমান x/na, তাহলে ডাব্লু সমান হবে x ইন্টু এম ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এম এর ভর কত? কার্বন ডাই অক্সাইডে হচ্ছে 44 ইন্টু এক্স এর মান হচ্ছে 1 ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিবা। তাহলে 44 বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিবা, যেটা আসে 44 বাই অ্যাভোগাড্রো সংখ্যা দিলে এইটা আসতেছে। নিচের কোনটাতে বেশি পরমাণু আছে? নিচের কোনটাতে বেশি পরমাণু আছে? এগুলো একটু ট্রিকি কোশ্চেন। ট্রিকি বলতে এগুলো একটু সময় লাগে, কিন্তু সহজ। দেখো আমরা খুব সহজে বের করব। আমরা জানি, দেখো n সমান x/na, তা n এর সাথে x এর সম্পর্ক সমানুপাতিক। যার মূল সংখ্যা বেশি তার অণুর সংখ্যা বেশি, পরমাণু সংখ্যা বেশি। তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা মোল সংখ্যা বের করতে পারি। প্রত্যেকটা মোল সংখ্যা বের করতে পারি। তা হাইড্রোজেন মোল সংখ্যা কত আসে? মোল সংখ্যা কি? ভর বাই আণবিক ভর। তাহলে 1.01 ডিভাইডেড বাই 1, তাহলে কত আসে এটা? এই 1 মোল আসে এখানে। হিলিয়ামের ক্ষেত্রে কি? হিলিয়ামের 2 বাই, হিলিয়ামের আণবিক ভর কত? 4, তাহলে এখানে আসে কত? 0.5। ক্রোমিয়ামের কত হবে? ক্রোমিয়াম হচ্ছে 14.7, বাই ক্রোমিয়ামের আণবিক ভর দিতে হবে। ক্রোমিয়ামের আণবিক ভর কত? 52, তো এটা তো আরো কম আসে, 0.28 আসবে। এরপর আসে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 7 বাই কত? 7 বাই নাইট্রোজেনে হচ্ছে গ্যাস আকারে যদি থাকে 7/14 যদি দাও তুমি, তাহলে এখানে 0.5 আসে। তাহলে একমাত্র এটাই কিন্তু কারেক্ট, কারণ তার মোল সংখ্যা বেশি, সেজন্য সেখানে অণুর সংখ্যা পরমাণুর সংখ্যাও বেশি থাকে। 18 গ্রাম গ্লুকোজে কতটা কার্বন পরমাণু আছে? 18 গ্রাম গ্লুকোজে কতটা কার্বন পরমাণু আছে? একই জিনিস না? এক্স বের করতে বলছে, ডাব্লু ইন্টু এন এ ডিভাইডেড বাই এম। তো অ্যাভোগাড্রোর সংখ্যা কি থাকে? না, গ্লুকোজের আণবিক ভর তো 180, তার মানে 22, একটা কমবে। ক্যালসিয়াম কার্বনেট যৌগটির মোলার ভর হচ্ছে এত, 100 গ্রাম পার লিটার। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করে বিয়োজিত করা হলে যে পরিমাণে গ্যাস উৎপন্ন হয়, কক্ষ তাপমাত্রায় ও বায়ুমণ্ডলীয় চাপে তার আয়তন কত? তার মানে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে, এটাকে আমাদের বের করতে হবে। আমরা কি করে বের করব? ওই সেই প্রথমে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড আমরা স্টোইকিওমেট্রিতে অ্যাপ্লাই করছি। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 10/100, আর কার্বন ডাই অক্সাইডের কি বের করতে হবে? এসটিপি তে কক্ষ তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলের চাপে তার আয়তন কত হবে? তাহলে ভিএল বের করতে হবে। VL/22.4, তাহলে এখানে 22/4 তুমি গুণ করে দিলে হয়ে যাচ্ছে 1/10, মানে 2.24 আসে এখানে।
অপশনে তো নাই, কাছাকাছি এইটাই আছে, 1000 দিয়ে গুণ করলে এইটাই আসে 2446। 2.24 কিন্তু অপশনেই নাই, মানে 2200 কাছাকাছি কোনটাই তো নাই, সেটাই আছে। আচ্ছা যাই হোক, 300 ml 0.25 মোলার দ্রবণ তৈরি করতে কত কি পরিমাণ, তাহলে ডাব্লিউ সমান কি এসএমভি ইন্টু 1000, এস এমভি ডিভাইডেড বাই 1000, এটা তো ছোট থেকে আমরা করে আসতেছি। 0.25 ইন্টু 300 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেট 106 বা 1000, এটা করে ফেলি আমরা। পঁচানব্বই পার্সেন্ট বিশুদ্ধ 1 কেজি চোরাপথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে পরিমাণ তাপমাত্রা ও চাপে, পরিমাণ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকবে। তা এক্ষেত্রে দেখো, একই জিনিস স্টকিওমেট্রিতে অ্যাপ্লাই করব। চাইছে কি, আয়তন চাইছে, চুনাপাথরকে বিয়োজিত করার কথা, তাহলে আমরা কি বলবো, এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড, তার সামনে 1 থাকে, এন অফ কার্বন ডাইঅক্সাইড, ওই একবার বিক্রিয়া করেছিলাম আমি, কিন্তু সেটা বারবার লিখতেছি, নিচে অনন্ত দেওয়া দরকার নাই। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি, ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে 1 কেজি চুনাপাথর, তার মধ্যে বিশুদ্ধ কত, 95% বিশুদ্ধ। তা বিশুদ্ধতা কি করে বের করতে হয়, 95 ইন্টু 100 ইন্টু 1 কেজিতে 95% আছে, তার মানে 95/100, এটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ। এইটা ডিভাইডেড বাই কি, আণবিক ভর, এর আণবিক ভর কত, 100, এটা সমান কত, ভিএল বাই 22.4। এবার এখান থেকে আমরা ক্যালকুলেটরে দিলে আসে হচ্ছে 212.8 আসে। এটা রক্তে কোলেস্টেরল, আচ্ছা কোলেস্টেরলের সংকেত কি, কোলেস্টেরল যেহেতু আসছে, কোলেস্টেরলের সংকেতটা আগে আমরা একটু যদি জানি, কোলেস্টেরলের সংকেত হচ্ছে C27 H46O। এখন এটা মনে থাকলে, এটা কষ্ট করে এটা আণবিক ভরটা একটু মনে রাখতে পারো, যে এটা আণবিক ভর হচ্ছে 386। 386 কি বের করতে বলছে, কোলেস্টেরলের পরিমাণ কত গ্রাম, ডাব্লিউ সমান কি এসএমপি বাই 1000। এগুলা ক্যালকুলেশন করে নিও, আমি শুধু ম্যাথ গুলো দ্রুত বলে যাচ্ছি। অ্যাসিটিক অ্যাসিডে কতটা অক্সিজেন পরমাণু থাকবে, 15 গ্রাম। অ্যাসিটিক অ্যাসিডে কতটা পরমাণু থাকবে, তাহলে এক্স সমান কি, 15 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। এবার অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভর, অ্যাসিটিক অ্যাসিড কি, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডে কতটা অক্সিজেন পরমাণু থাকবে, তাহলে কি অক্সিজেনের আণবিক ভরটা এখানে দিতে হবে। অক্সিজেন আণবিক ভর কত, অক্সিজেন আণবিক ভর 60, দুইটা অক্সিজেন থাকে না, না কয়েক থাকে, না, প্রথমে তো তুমি টোটাল অ্যাসিটিক অ্যাসিডের অনুসংখ্যাটা বের করে নিবা, অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভরই তো 60, তাহলে এখানে একটা জিনিস পাবা। এরপরে বলছে কতটা অক্সিজেন পরমাণু থাকবে, তো অক্সিজেন থাকে কয়টা, অ্যাসিটিক অ্যাসিডে CH3COH, দুইটা অক্সিজেন থাকে, তাহলে এটার সাথে 2 গুণ করলেই তুমি পরমাণু সংখ্যা পেয়ে যাবা। 10 গ্রাম ভরের 1 টুকরা বরফে মোট পরমাণু সংখ্যা কত, একই জিনিস, m ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর। m m বলতে অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু আণবিক ভর, মানে ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাই 10/18 কোথায় আছে দেখো, শুধু 10/18 এই যে বিতে আছে। ও মোট পরমাণু বলছে, এখানে ভালো করে খেয়াল করবা, দেখো আমি নিজেই ভুল করছি, মোট পরমাণু বলছে, তা বরফ মানে কি H2O না, সেখানে 3টা পরমাণু থাকে না, তাহলে 3 গুণ করতে হবে। 1 ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা কত, 1 ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণুর সংখ্যা কত, তাই পরমাণুর সংখ্যা বলতে কি, W ইন্টু Na ডিভাইডেড বাই M। W মানে কি, W মানে হচ্ছে রো ইন্টু ভি, তা রো ভি ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই M। রো দেওয়া আছে কত, ভি দেওয়া আছে কত, এগুলো সব গুণ করে বসা দিতে হবে, যেটা আসে। এখানে সূত্র আকারে যেহেতু আছে, তাহলে আমরা এখান থেকে কোনটা পাই, এই যে এইটা হয়, যেহেতু এখানে পরমাণু বলছে পানিতে, এই জন্য কিন্তু 3 গুণ হয়েছে এখানে, পানি বলেছে বলেই 3, না হলে কিন্তু 3 এখানে গুণ হতো না। নিচের কোনটিতে সব থেকে বেশি সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে, নিচের কোনটিতে সব থেকে বেশি সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে, এক্ষেত্রে করণীয় কি, আমাদের আমরা মোল সংখ্যা বের করতে পারি। আমরা কি করব, মোল সংখ্যা বের করব,
প্রত্যেকটা মোলের পরিমাণটা বের করতে পারি আমি। তাই এই 22.4 লিটার নাইট্রোজেন এসটিপি, এসটিপিতে 22.4 লিটার নাইট্রোজেন মানে কি? এসটিপিতে 22.4 লিটার নাইট্রোজেন, তার মানে এখানে আমরা পাবো অ্যাভোগাড্রো সংখ্যা, এখানে আমরা পাবো অ্যাভোগাড্রো সংখ্যা। নাইট্রোজেনের পরমাণুর কথা বলছে কিন্তু, টোটাল পরমাণু না। 1 মোল অ্যামোনিয়াম ক্লোরাইডে নাইট্রোজেনের পরিমাণ কি কমে যাবে না? একের থেকে তো অনেক কম হবে। টোটালটা যদি 1 মোল হয় তার থেকে তো নাইট্রোজেনের পরিমাণ আরো কম হবে। এখন আরো সহজ যদি বলি, আরো কম হবে না, মানে অ্যামোনিয়াম ক্লোরাইডে নাইট্রোজেনের পরিমাণ 1 মোল, কিন্তু এইখানে কত মোল হবে? 22.4 লিটার মানে 1 লিটার, 1 মোল। দুইটা আছে বলে এখান থেকে পরমাণু বলছে বলে 2 গুণ হবে। এখানে তো একটা আছে 1, আর এখানে কিন্তু দুইটা আছে, বাকি সবগুলোতে দেখো একটা করে আছে, তাহলে ওই হিসেবে কিন্তু আমরা এটা উত্তর দিতে পারি। পরমাণু এখানে দুইটা আছে, এজন্য এটাই হবে। খুব সিম্পল উত্তর। 0.1 HCl এর এত ml দ্রবণ তৈরি করতে গেলে কত গ্রাম দরকার? তো তুমি কি করবা? নরমালিটিকে প্রথমে তুমি এস করে নিবা, এস সমান কি এন বাই ই, এন এর মান দিছে 1, HCl এর তুল্য সংখ্যা 0.1 দিছে, 0.1, তাহলে ডাব্লিউ সমান কি 0.1 ইন্টু এস ইন্টু এম, HCl 36.5 ইন্টু ভি ডিভাইডেড বাই 1000। এক ব্যক্তি একবার নিঃশ্বাস নিলে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, একবার নিঃশ্বাস নিলে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। যদি বাতাসে 20% অক্সিজেন ধারণ করে তাহলে একবার নিঃশ্বাসে এসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে? একবার নিঃশ্বাস নিলে সে কতগুলো অণু গ্রহণ করবে? আচ্ছা, এক্স সমান ডাব্লু এন এ ডিভাইডেড বাই এম। ডাব্লুর কাজ সাজি সব, কতটুকু নিচ্ছে 20%, তার মানে 20 বাই 100, কার 20%? 200 মিলিগ্রামের 20%, 200 মিলিগ্রামের 20%। এখন এখানে মিলিগ্রামটাকে গ্রাম করতে হবে, তার মানে 1000 দিয়ে ভাগ, ডিভাইডেড বাই এখানে 32 গুণ, 32 বলতেছি, 32 না তো অ্যাভোগাড্রো সংখ্যা গুণ আর নিচে ভাগ কত দিয়ে? 32 দিয়ে করে ফেলতে হবে। কত আসে এটা তো করলাম না। 7.52 এটা আসে। 2 গ্রাম মিথেনে মোট কতটা ইলেকট্রন থাকবে? তাহলে ডাব্লু এন এ বাই এম। 2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? 2 গ্রাম মানে এত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে? তাহলে ভি এল সমান কি হবে? ডাব্লু ইন্টু 22.4 ডিভাইডেড বাই এম। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার চাপে এত গ্যাসের আয়তন কত হবে? তা এন সমান আমরা কি জানি? পিভি বাই আর টি জানি। এই এন এর পরিবর্তে আমরা এক্স বাই এন এ ইউজ করব। এক্স সমান কি আসতেছে? পিভি ইন্টু এন এ ডিভাইডেড বাই আর টি। পি এর মান দেওয়া আছে এখানে 740, এটাকে আমরা কি করব? মিলিমিটার থেকে অ্যাটমসফিয়ার নিতে আসলে 760 দিয়ে ভাগ করতে হবে। তারপরে এখানে আয়তন দেওয়া আছে 25 লিটার করতে হবে। আর এখান থেকে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা তো আছেই, আর এখান থেকে আর এর মান 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আর টেম্পারেচার হচ্ছে 30, মানে 303 কেলভিন। এটা ক্যালকুলেটরে বসে ফেলতে হবে, বসে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের প্রকৃত উত্তর। এর কত আসে? এইটা আসতেছে। আচ্ছা, 200 গ্রাম জিঙ্ক লৌহ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? 200 গ্রাম জিঙ্ক লৌহ সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে? জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে, জিঙ্ক
জিঙ্ক সালফেট পাবো, আর আমরা এখান থেকে হাইড্রোজেন পাবো। জিঙ্ক সালফেট পাবো আর হাইড্রোজেন পাবো। তা এখান থেকে জিঙ্ক সালফেট কতটুকু বের করতে বলছে, কি 200 গ্রাম জিঙ্ক থেকে কতটা পাবো, তার স্টোকিওমেট্রিতে অ্যাপ্লাই করো। জিঙ্কের জিঙ্ক আছে হচ্ছে 200 বাই 2, এর আণবিক ভর কত? জিঙ্কের আণবিক ভর 65। এটা সমান কত? হাইড্রোজেনটা বের করতে বলছে W/2। ডাব্লুটা বের করো, কোন গুণ করে দিলে তো হয়ে যাচ্ছে 400/65, মানে 6.125 এর এটা 165। একটা পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি বা প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা বুয়েট লিখতে গেলে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন। কতটা কার্বন পরমাণু আছে? x সমান কি? W ইন্টু Na/m। W কত? 0.55। এটাকে তুমি গ্রাম করো, অ্যাভোগাড্রো সংখ্যা দাও, কার্বনের আণবিক ভর কত? 12 গ্রাম। কি এককে নিতে হবে। এখানে টেক্সট বই কোশ্চেন ছিল 500টা স্বাক্ষর দিতে, তাহলে এটা যেটা বের হয়েছে একটার জন্য, মানে 500টার জন্য। এখানে যদি বলা হয় 500টা স্বাক্ষর দিতে 55 মিলিগ্রাম লাগে, তা 500টার জন্য বের হয়েছে। একটার জন্য বললে 500 দিয়ে ভাগ করে দিতে হবে। পরের কোশ্চেনে কি বলছে? বি নাম্বারটাতে বলছে অক্সিজেনের দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করতে বলেছে। লিটারে বের করতে বলছে। তা লিটারে বের করতে বলছে মানে আমরা সেক্ষেত্রে কি বলবো? ভি সমান W/m ইন্টু 22.4। ডাব্লু কত? গয়ে যেটা আমরা বের করছি, এতে যেটা আমরা বের করছি, না এতে তো অনুসংখ্যা বের করছি। ডাব্লু তো 0.55 মিলিগ্রাম, 0.55 ইন্টু 10⁻³ 22.4 ডিভাইডেড বাই আণবিক ভর দিবা। শেষ। পানিপূর্ণ একটা পাত্র হতে প্রতি ঘন্টায় 150 মিলিগ্রাম ওজন হারায়। 1 সেকেন্ডে 1 ঘন্টায় কতটা ওজন হারাচ্ছে? 1 ঘন্টায় 150 মিলিগ্রাম ওজন হারাচ্ছে। বলছে 1 সেকেন্ডে কতটা অণু হারাবে? 1 সেকেন্ডে কতটা অণু হারাবে এইটা আমাকে বের করতে বলেছে এখানে। যাই হোক, আগে 1 সেকেন্ডে কত ভর হারাচ্ছে এটা আমরা বের করতে পারি না? 1 ঘন্টায় হারাচ্ছে এতটা, 1 সেকেন্ডে কতটা হারাবে? 150, এটাকে গ্রাম করে নাও, ডিভাইডেড বাই কত? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে এখান থেকে কত ভর আসে? 4.17 ইন্টু 10⁻⁵ গ্রাম। এবার এই ভর থেকে তুমি x বের করবা, x সমান WNA ডিভাইডেড বাই m। তার মানে এই 4. ক্যালকুলেট একবার বসে 4.17 10⁻⁵ ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6 ইন্টু 10⁻23 বাই মলিকুলার ওয়েট কত? পানির জন্য 18, 1.395 আসে। 1.395 ইন্টু 10⁻18 আসতেছে। এত মিলিগ্রাম নিউট্রনের ভর কত? এত মিলিগ্রাম মানে 10 মিলিগ্রাম কার্বন 14 মৌলের নিউট্রনের ভর কত? তুমি আগে মোল সংখ্যা বের করো, যেহেতু ভর দেওয়া আছে। 10 ইন্টু 10⁻³ আর কার্বনের আণবিক ভর হচ্ছে 12। 12 না, এখানে ভর হচ্ছে 14 দেওয়া আইসোটোপ। তো এখানে আসে হচ্ছে 7.1428 ইন্টু 10⁻⁴ মোল, এত মোল আসে। আমাকে নিউটনের ভর বের করতে বলেছে। এখন এখানে নিউটন কয়টা আছে? বুঝতেই পারতেছি নিউটন 14-6, তার মানে 8টা নিউট্রন আছে। টোটাল নিউটনের ভর তাহলে কি হবে? নিউট্রনের ভর সমান হবে 8 ইন্টু যত মোল আছে সেটা ইন্টু একটা নিউট্রনের ভর কত এমইউ সেটা 1.675 ইন্টু 10⁻28। এই কত আসে এটা? 5.76 ইন্টু 10⁻⁻6 আসতেছে। বাতাসে এসটিপিতে কার্বন মনোক্সাইডের ঘনমাত্রা 250 ppb হলে 5 ডেসিমিটার কিউব 5 পার ডেসিমিটার কিউব বাতাসে কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা কত হবে? তা প্রথমে পিপিবি থেকে আমাকে কি করতে হবে? এত পিপিবি হলে এসটিপিতে কার্বন মনোক্সাইডের ঘনমাত্রা 250 ppb হলে পার্টস পার বিলিয়ন, এটা এসটিপিতে।
1 ppm মানে আমরা কি জানি? 1 ppm মানে জানি 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে আমরা এখানে ppb দেওয়া আছে না, ppb থেকে আমরা ppm টা আমি সহজে কনভার্ট করে নিই। আমরা জানি 10 টু দি পাওয়ার 3 ppb মানে 1 ppm। তাহলে এইটাকে যদি আমি 1000 এই ppb কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমি ppm পেয়ে যাবো না? ppm কত আসে? 250 বাই 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 3 বা 250 বাই 1000। এই শূন্য এই শূন্য আমরা কেটে পারি 1/4। 1/4 মানে 0.25। ppm আসতেছে 0.25। 0.25 ppm। এসটিপি তে কার্বন মনোক্সাইডের ঘনমাত্রা আসতেছে 0.25 ppm। বলছে 5 ডেসিমিটার কিউব বাতাসে কার্বন মনোক্সাইডের অনুসরণ কত হবে। তাহলে 5 ডেসিমিটার কিউবে আগে কার্বন মনোক্সাইড কতটুকু আছে এটাকে বের করে নিতে হবে না? 5 ডেসিমিটার কিউব মানে কি 5 লিটার। 5 লিটারে কতটুকু আছে? 0.25 ইন্টু 5 মানে 1.25 মিলিগ্রাম আসবে এটা। ppm মানে তো মিলিগ্রাম পার লিটার। 1.25 ppm, 1.25 মিলিগ্রাম। এটাকে গ্রাম করবা। 1.25 ppm মানে কিন্তু মিলিগ্রাম পার লিটার, এজন্য এটাকে তুমি মিলিগ্রাম লিখতে পারো। 1.25 ইন্টু 10 টু দি মাইনাস 3 গ্রাম করা শেষ। এবার এখান থেকে x সমান কি? w ইন্টু na ডিভাইডেড বাই m। তাহলে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই কার্বন মনোক্সাইডের আণবিক ভর 28, 3.05 ইন্টু 10 টু দি পাওয়ার 19 আসে। আজকে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট আরেকটা ক্লাসে বাদবাকি পরিমাণগত রসায়নের যতটুকু আছে অর্ধেকেরও বেশি শেষ করছি। আর অল্পখানিক বাকি আছে, আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করে ফেলবো। পিডিএফ দুইটা একসাথে দিয়ে দিব।